আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সাধারণ চিন্তাভাবনার স্তর পার হয়ে অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জনের পথ দেখাবে। জীবনের সফল হওয়ার ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে অনেকেই বারবার পিছিয়ে পড়েন। আজকের এই আলোচনায় আমরা এমন কিছু জাদুকরী কৌশল বা টুলকিট নিয়ে কথা বলবো যা সফল এবং জিনিয়াস মানুষদের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। চলুন গভীরে যাওয়া যাক। শুরুতেই খুব মজার একটি রহস্য দিয়ে আলোচনা করা যাক। বিলিয়নিয়ার ইনভেস্টর চার্লি মাঙ্গার একবার একটি পারিবারিক অনুষ্ঠানে দারুণ একটি ধাঁধা দিয়েছিলেন। প্রশ্নটি ছিল, একজন ব্যক্তি একটি 1-on-1 বা দ্বৈত প্রতিযোগিতায় দুবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন, কিন্তু তার দুটি জয়ের মাঝে ব্যবধান ছিল দীর্ঘ ৬৫ বছরের। এখন প্রশ্ন হল, কি হতে পারে সেই খেলাটি? মজার ব্যাপার হল, সেখানে উপস্থিত প্রাপ্তবয়স্করা টেনিস, বক্সিং থেকে শুরু করে দাবা পর্যন্ত অনেক কিছুই অনুমান করেছিলেন, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারেনি। সবাই যখন হাল ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই একটি ছোট বাচ্চা সঠিক উত্তরটি দিয়ে সবাইকে চমকে দেয়। সে আসলে একটি বিশেষ চিন্তা করার পদ্ধতি ব্যবহার করেছিল। আর উত্তরটি হল চেকার্স। এখন সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল বাচ্চাটি কিভাবে এই অদ্ভুত সিদ্ধান্তে পৌঁছাল। সে কিন্তু কোনো সুপার পাওয়ার বা জাদুকরী বুদ্ধিমত্তা ব্যবহার করেনি, বরং সে একটি মেন্টাল মডেল ব্যবহার করে অসম্ভব বিকল্পগুলোকে একে একে বাদ দিয়েছিল। সে খুব সহজভাবে ভেবেছিল ৬৫ বছর ব্যবধানে মানুষের শারীরিক শক্তি স্বাভাবিকভাবেই কমে যায়, তাই টেনিস বা বক্সিং কোনোভাবেই হবে না। আবার বয়স বাড়লে স্মৃতিশক্তিও দুর্বল হতে পারে, তাই দাবাও বাদ। শেষ পর্যন্ত বাকি রইল চেকার্স, যেখানে মূলত লজিক ও সাধারণ অভিজ্ঞতা কাজে লাগে। শারীরিক স্ট্যামিনা বা প্রখর স্মৃতির খুব একটা প্রয়োজন হয় না। ৩৫,০০০ অবিশ্বাস্য মনে হলেও এটি একটি বাস্তব পরিসংখ্যান। প্রতিদিন গড়ে একজন মানুষ ছোট বড় মিলিয়ে প্রায় ৩৫,০০০ সিদ্ধান্ত নিয়ে থাকে। সকালে উঠে কি খাওয়া হবে থেকে শুরু করে কেরিয়ারের বড় পদক্ষেপ, সবই এই অগণিত সিদ্ধান্তের অংশ। আর ভেবে দেখলে বোঝা যায়, আমাদের পুরো জীবনটাই আসলে প্রতিদিনের এই অসংখ্য সিদ্ধান্তের একটি চূড়ান্ত ফলাফল মাত্র। কিন্তু মানুষের সিদ্ধান্ত নেওয়ার এই প্রক্রিয়ায় একটি বিশাল সংকট রয়েছে। এই পরিসংখ্যানের দিকে তাকালেই সেটা স্পষ্ট হয়। দেখা যাচ্ছে প্রায় ৯০% ট্রেডার শেয়ার বাজারে টাকা হারান এবং ৯০% স্টার্টআপ শুরুর কয়েক বছরের মধ্যেই পুরোপুরি ব্যর্থ হয়। কেন এমন হয়? এর মূল কারণ হল, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সিদ্ধান্তগুলো হয় চরম আবেগপ্রবণ অথবা ভিত্তিহীন অনুমানের ওপর নির্ভরশীল। ফলশ্রুতিতে আমরা ভুল সিদ্ধান্ত, অনুশোচনা আর হতাশার একটি অন্তহীন চক্রে আটকে পড়ি। আর এই জটিল পরিস্থিতি থেকে বের হওয়ার জাদুকরী উপায়টি হল মেন্টাল মডেল। সহজ কথায়, মেন্টাল মডেল হল চিন্তা করার কিছু আগে থেকে ডিজাইন করা কাঠামো, যা আমাদের সাধারণ অনুমানকে অসাধারণ সিদ্ধান্ত গ্রহণে রূপান্তর করতে সাহায্য করে। ইলন মাস্ক বা জেফ বেজোসের মতো বিলিয়নিয়াররা যে শুধু জন্মগতভাবেই খুব বেশি স্মার্ট, তা কিন্তু মোটেও নয়। আসল রহস্য হল, তারা এই মেন্টাল মডেলগুলো খুব সুনিপুণভাবে ব্যবহার করে যে কোনো বিভ্রান্তি নিমেষেই দূর করতে পারেন এবং অত্যন্ত দ্রুত একেবারে সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন। চলুন এই টুলকিটের প্রথম টুলে যাওয়া যাক। চ্যাপ্টার 1, ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং। এটি হলো যে কোনো জটিল সমস্যাকে ভেঙে তার একেবারে মৌলিক সত্যে পৌঁছানোর একটি দারুণ পদ্ধতি। জনপ্রিয় সিনেমা স্বদেশের কথা স্মরণ করা যেতে পারে। সেখানে নায়ক গ্রামের জন্য বিদ্যুৎ আনতে কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির অপেক্ষায় বসে থাকেননি, বরং তিনি বিদ্যুৎ উৎপাদনের মৌলিক পদার্থবিজ্ঞানকে কাজে লাগিয়েছিলেন। এটিই হলো ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিংয়ের একটি চমৎকার উদাহরণ। আর এই পদ্ধতিটি চমৎকারভাবে কাজ করে বাস্তব জীবনেও। ইলন মাস্ক ঠিক এই মডেলটি ব্যবহার করেই পুরো মহাকাশ শিল্পের চেহারা চিরতরে বদলে দিয়েছেন। একসময় একটি রকেট মহাকাশে পাঠানোর খরচ ছিল প্রায় $৭০ মিলিয়ন। সাধারণ নিয়মে বা অ্যানালজি দিয়ে চিন্তা করলে এই বিশাল খরচ মেনেই নিতে হতো, কিন্তু মাস্ক তা না করে পুরো সমস্যাটিকে একেবারে মৌলিক অংশে ভেঙে ফেললেন। তিনি প্রশ্ন করলেন, একটি রকেট আসলে কি কি কাঁচামাল দিয়ে তৈরি হয়? উত্তর হল অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, কপার এবং কার্বন ফাইবার। এরপর তিনি হিসেব করে দেখলেন, এই কাঁচামালগুলোর আসল দাম মহাকাশে যাওয়ার মোট খরচের মাত্র 2%। তখন তিনি অন্য কারো ওপর নির্ভর না করে সরাসরি কাঁচামাল সংগ্রহ করে নিজেরাই রকেট বানানোর সিদ্ধান্ত নিলেন। ফলস্বরূপ রকেট পাঠানোর খরচ অবিশ্বাস্যভাবে প্রায় ৯০% পর্যন্ত কমে এলো। এই পদ্ধতিটি দৈনন্দিন জীবনেও কিন্তু দারুণ কার্যকর। ধরা যাক, কাজে কিছুতেই মন বসছে না। সাধারণ অ্যানালজি থিঙ্কিং বা প্রথাগত চিন্তা থেকে হয়তো মনে হতে পারে, আমি আসলে একজন অলস মানুষ। কিন্তু ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং এই সমস্যাটিকে ভেঙে এর একেবারে মূল কারণটি খুঁজবে। সত্যিই কি এটি অলসতা, নাকি শরীরে পর্যাপ্ত ঘুম নেই? প্রতিদিনের খাবারে কি অতিরিক্ত চিনি থাকছে, নাকি শরীরে ভিটামিন B12 মারাত্মক অভাব রয়েছে?
মূল বৈজ্ঞানিক বা শারীরিক সত্যটি বের করতে পারলেই সমস্যার আসল সমাধান খুব সহজেই পাওয়া যায়। আরেকটি ছোট উদাহরণ দেখা যাক। ধরা যাক একটি ইউটিউব চ্যানেল খোলার খুব ইচ্ছা রয়েছে, কিন্তু মনে হতে পারে দামি ক্যামেরা, প্রফেশনাল লাইট আর সাউন্ডপ্রুফ স্টুডিও ছাড়া এটা কখনোই সম্ভব নয়। কিন্তু ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং অনুযায়ী এর মৌলিক সত্যটি আসলে কি? একটি চ্যানেল শুরু করতে শুধু দুটি জিনিস প্রয়োজন: মানুষের কাছে বলার মতো একটি আকর্ষণীয় গল্প এবং একটি সাধারণ স্মার্টফোন। এই দুটি মৌলিক সত্যের ওপর ভিত্তি করে কাজ শুরু করলেই বড় বড় মানসিক বাধাগুলো এক নিমিষেই দূর হয়ে যায়। এবার পরবর্তী টুলে প্রবেশ করা যাক। চ্যাপ্টার 2, ইনভার্সন থিঙ্কিং। ইতিহাসে একটি বিখ্যাত গল্প রয়েছে। এক রাজা একটি বিশালাকার অভেদ্য দুর্গ তৈরি করার পর এর শক্তি পরীক্ষা করার জন্য কোনো সাধারণ পথ বেছে নেননি, বরং তিনি তার সৈন্যদের বলেছিলেন ঠিক শত্রুর মতো করে চিন্তা করতে এবং দুর্গে আক্রমণের চেষ্টা করতে। উদ্দেশ্য ছিল দুর্গের ভেতরে দুর্বল দিক বা ফাঁকফোকরগুলো সহজেই খুঁজে বের করা। এটি হলো ইনভার্সন, অর্থাৎ সোজা পথে না হেঁটে পুরোপুরি উল্টো দিক থেকে চিন্তা করা। ইনভার্সন থিঙ্কিংয়ের বিষয়ে চার্লি মাঙ্গারের একটি অত্যন্ত বিখ্যাত উক্তি রয়েছে। তিনি মজা করে বলেছিলেন, আমি শুধু জানতে চাই কোথায় আমার মৃত্যু হবে, তাহলে আমি কখনোই সেখানে যাব না। কথাটি শুনতে মজার মনে হলেও এর গভীরতা অনেক। মাঝে মাঝে কোনো সমস্যাকে সম্পূর্ণ উল্টো দিক থেকে দেখাই হলো সবচেয়ে দ্রুততম সমাধানের পথ। কিভাবে সফল হতে হবে সেই উপায় খোঁজার আগে কি কি কারণে ব্যর্থতা আসতে পারে তা খুঁজে বের করে সেগুলো এড়িয়ে চলাই হলো সফলতার মূলমন্ত্র। এই বিষয়টি বাস্তবে কিভাবে কাজ করে তা বেশ চমকপ্রদ। সাধারণত সবার লক্ষ্য থাকে কিভাবে ধনী হওয়া যায়, কিন্তু ইনভার্সন থিঙ্কিং অনুযায়ী লক্ষ্য হবে সম্পূর্ণ উল্টো। ঠিক কোন কাজগুলো করলে নিশ্চিতভাবে গরিব থাকতে হবে, যেমন হুটহাট অপ্রয়োজনীয় খরচ করা, ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় না রাখা বা শুধু একটি মাত্র আয়ের উৎসের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকা। এই ব্যর্থতার কারণগুলো তালিকাভুক্ত করে সেগুলো জীবন থেকে চিরতরে বাদ দিলেই সাফল্যের রাস্তা নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের একটি দারুণ উদাহরণ এই কৌশলটিকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। একবার একটি লুকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবির সন্ধান করতে গিয়ে তিনি পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজেননি। এর বদলে তিনি একটি অভিনব কৌশল খাটালেন। তিনি বাড়ির বাইরে থেকে একটি নকল ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিলেন। বাড়ির মালিক আতঙ্কে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি, অর্থাৎ সেই ছবিটি বাঁচাতে মুহূর্তের মধ্যে লুকানো জায়গাটির দিকে ছুটে গেলেন। আর এভাবেই শার্লক হোমস কোনো পরিশ্রম ছাড়াই খুব সহজেই ছবিটির অবস্থান জেনে ফেললেন। ইনভার্সন থিঙ্কিংয়ের এক অনবদ্য প্রয়োগ। এবার টুলকিটের একেবারে শেষ অংশে আসা যাক। চ্যাপ্টার 3, ফ্রেমওয়ার্ক থিঙ্কিং। পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্কের মানুষেরা কখনোই তাদের প্রতিদিনের মেজাজ, অনুভূতি বা ক্ষণস্থায়ী অনুপ্রেরণার উপর নির্ভর করে বড় কোনো সিদ্ধান্ত নেন না, বরং তারা তাদের মস্তিষ্কের জন্য অদৃশ্য কিছু অপারেটিং সিস্টেম বা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আগে থেকেই তৈরি করে রাখেন। জেফ বেজোসের বিখ্যাত রিগ্রেট মিনিমাইজেশন ফ্রেমওয়ার্ক বা অনুশোচনা কমানোর মডেলটি এর একটি নিখুঁত উদাহরণ। ওয়াল স্ট্রিটের অত্যন্ত সুরক্ষিত এবং উচ্চ বেতনের চাকরি ছেড়ে অ্যামাজন শুরু করার মতো বড় ঝুঁকি নেওয়ার আগে তিনি মাত্র 3টি ধাপ অনুসরণ করেছিলেন। ধাপগুলো হল: কল্পনা করা যাক বয়স এখন 80 বছর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই বিশাল সুযোগটি হাতছাড়া করলে কি তখন অনুশোচনা হবে? উত্তর যদি হ্যাঁ হয়, তবে এখনই ঝুঁকিটি নিতে হবে। এই একটি সাধারণ ফ্রেমওয়ার্কই তাকে ওয়াল স্ট্রিট ছাড়ার সাহস জুগিয়েছিল এবং আজকের বিশাল অ্যামাজন সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল। জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং পেশাগত জীবনে শর্টকাট হিসেবে কাজ করার জন্য এরকম চমৎকার কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে। যেমন মার্কেটিংয়ের দুনিয়ায় কাজ করে আইরা ফ্রেমওয়ার্ক, গল্প বলার জন্য রয়েছে CAR মেথড, সঠিক লক্ষ্য নির্ধারণের জন্য বহুল প্রচলিত স্মার্ট ফ্রেমওয়ার্ক এবং যোগাযোগের জন্য 3W1H। এই মানসিক শর্টকাটগুলো যে কোনো ব্যবসা বা ব্যক্তিগত জীবনে আবেগাতাড়িত এবং ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়া থেকে মস্তিষ্ককে রক্ষা করে। এগুলো মূলত মানুষের চিন্তাধারার জন্য একটি রুল বুকের মতো কাজ করে। ব্যক্তিগত অর্থের ব্যবস্থাপনায় অত্যন্ত বাস্তবসম্মত আরেকটি উদাহরণ হল 50-30-20 বাজেটিং ফ্রেমওয়ার্ক। এই নিয়ম অনুযায়ী মোট আয়ের 50% প্রয়োজনীয় খাতে, 30% শখের খাতে এবং বাকি 20% সঞ্চয় বা বিনিয়োগে বরাদ্দ করতে হয়। এটি এমন একটি শক্তিশালী ফ্রেমওয়ার্ক যা প্রতিদিন মনের সাথে যুদ্ধ না করেই অত্যন্ত স্বয়ংক্রিয়ভাবে সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। এর মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা অনেক বেশি সহজ হয়ে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক, দি অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা। কারণ শত শত বই পড়া বা শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়, যদি না সেটিকে সাথে সাথে বাস্তবে প্রয়োগ করা হয়। আজকের এই আলোচনা থেকে পাওয়া শক্তিশালী ধারণাগুলোকে কিভাবে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় তা জানা একান্ত জরুরি। আজকের জন্য 3টি সরাসরি চ্যালেঞ্জ বা কাজ হাতে নেওয়া যেতে পারে।
প্রথমত, আজই যে কোনো একটি অসম্ভব মনে হওয়া কাজকে ফার্স্ট প্রিন্সিপলস ব্যবহার করে ছোট ছোট এবং সহজ অংশে ভেঙে ফেলা যায়। দ্বিতীয়ত, বর্তমান জীবনের কোনো বড় লক্ষ্যের জন্য ইনভার্সন থিঙ্কিং ব্যবহার করে কি করা যাবে না তার একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা যেতে পারে। এবং তৃতীয়ত, জীবনে বারবার ফিরে আসে এমন একটি বিরক্তিকর সমস্যার সমাধানের জন্য একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক প্রয়োগ করা যায়। এই সাধারণ রোডম্যাপটি মানুষের চিন্তাধারাকে এক সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। পরিশেষে একটি অত্যন্ত শক্তিশালী প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করছি। আগামীকালের সিদ্ধান্তগুলো কি শুধুই অন্ধ অনুমানের উপর ভিত্তি করে নেওয়া হবে, নাকি সেগুলো ভবিষ্যতের সাফল্যের জন্য সুপরিকল্পিতভাবে সাজানো হবে? এই মেন্টাল মডেলগুলো ব্যবহার করে জীবনের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেওয়ার এখনই সেরা সময়। আশা করি আজকের এই বিশ্লেষণটি চারপাশের জগৎকে নতুনভাবে চিন্তা করার প্রেরণা জুগিয়েছে। পরবর্তীতে আবারও এরকমই উৎসাহমূলক আলোচনা নিয়ে দেখা হবে।